বাচ্চাটারও খরচ নেয় না, আমারও খরচ নেয় না। উনি ওনার পালিত মেয়েটারে দেখে, কিন্তু আমি বাচ্চাটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, উনি আমার একটা বাসাও দেয় না। আক্তার ফারুক চাকরির প্রলোভন দেখায় আমার এভাবে ধর্ষণ করছে। করার পর আমার একটা প্রতিবন্ধী ভাই, আমার কোনো মা বাবা কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাইও নাই, কেউ উপার্জন করার নাই, এই জন্য ওনার কাছে গেছি। উনি চাকরির প্রলোভন দেখায় ধর্ষণ করে, এখন উনি বাচ্চাটারও খোঁজ নেয় না, আমারও খোঁজ নেয় না। আমি মাত্র একটা খরচ দিয়ে উনি বাইচা পড়তে চায়। ওনারা যদি এখন বলি যে ওইভাবে খরচ দেওয়ার জন্য, বাসা ভাড়া দেওয়ার জন্য, উনি বলে 3 মাস অপেক্ষা কর, 3 মাস পর তোর তালাকনামা পাঠাম। ফারুক উনি। তারপরে যখন আমি এই বিষয়টা নিয়ে এমপি ওনার কাছে গেছি, আমি ওনার বিষয়ে মামলা করতে চাইছিলাম, আমার মাও চাইছিল। তখন উনি আমার মারে বলতেছে যে কি যেন তোমার দুলাভাই সাভার থাকে না, তোমার দুলাভাই সাভার থেকে চলে যেতে হইব, তোমরা ঢাকার থেকে চলে যেতে হইব যদি তোমরা এরকম করো। আমি তো বলছি তোমাদেরকে দেখবো, বাচ্চার খরচ দিব, তোমাদেরকে দেখবো, যে তুমি বাচ্চা নষ্ট করতে পারতেছ, ডাক্তার না করছে বাচ্চা নষ্ট করা যাইব না, তাহলে তোমরা রাখো। আর তুমি যদি এটা জানাও, এমনিতেই তোমাদের ফ্যামিলিতে এত সমস্যা, মানুষ আরও খারাপ বলবে, তোমাদেরকে এতে ভালো হবে? তোমাদের তো ভালো হবে না। আমি যাচ্ছে বলছি আমি তোমাদের খরচ দিব, ভরণ পোষণ করবো, তোমার আলাদা বাসা নিয়ে রাখবো, তোমার তো আর কোনো সমস্যা। আমার পরিচয় হইতেছে, আমি যখন মিরপুর মাজারে আসছি তখন ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে। মানে আমরা মাজারে গান করার জন্য ঘুরতেছিলাম, কোথায় গান করব। তখন আর কি আমার মা কোথাও গান করার জায়গা পাইতেছিল না, পরে আমি আর আমার মা একটা স্টেজে গিয়ে কোনো রকম গিয়ে মানে জোর করে গিয়ে ঢুকার পর আমাদেরকে গান গাইতে দিচ্ছিল না, কারণ মানে অনেক শিল্পী আছে, গান গাইতে দিচ্ছিল না। দিয়েছিল গান গাইতে, একটু দেখানো নাকি যে খুঁজতে শাহ আলী মাজারে নাকি গান হবে, আমরা ওইভাবেই খুঁজতে গেছি। যাওয়ার পর তখন মানে গানে মানে নিচ্ছে না, পরে ওনার সাথে পরিচয় হইলো। তখন না আমার মাডাইকে আমার মার হাতে 500 সালাম দিয়ে 500 টাকা দিচ্ছে, দিয়া বলতেছে আপনারে আমি গান করে দিব, কিন্তু আজকে যেহেতু চিনি না, কেমন গান করে তাও জানি না, কালকে আসলে আমি গান রাখবো না, কালকে আসলে আপনারা গান করেন। তখন আমাদেরকে 500 টাকা দিয়ে আমরাও গান গাইতে পারতেছি না, উনি 500 টাকা দিছে, পরে আমরা চলে গেছি। পরে তারপরের দিন মানে উনি আমাদেরকে ফোন দিছে পরে ওনার ফোনে আমরা আসছি। আসার পর এই যে ওনার ফোনে আমরা আসছি। হ্যাঁ, আক্তার ফারুক। ওনার ফোনে আমরা আসছি। আসার পর উনি ফোন দিয়ে আমাদেরকে গান করতে দিচ্ছে, গান করে আমাদের কিছু টাকাও দিছে, আমার মাকে কিছু টাকা, মোটামুটি সবার কাছ থেকে টাকা পাইছি। পাওয়ার পর আমরা গ্রামে চলে গেছি। আমি গান করার পরে আমি গ্রামে চলে গেছি, কারণ আমি এখানে থাকি না। আমার বোনের আমার দুলাভাইয়ের সাথে বিয়ে হয়েছে, আমার বোনের আমার দুলাভাই থাকে, আমরা থাকি না। তারপরে 5 মাস পরে উনি শুধু 5 মাস আমার ফোন দেয়, আমি আসি না। আর 5 মাস পরে উনি ফোন দিছে পরে আমি আসছি। উনি কি বলে নিয়ে আসলো? না, উনি ফোন দেয় না, আমার আপু ফোন দিছে পরে আমরা আসছি। তো 5 মাস থেকে তো উনি আমার ফোন দেয়, যেহেতু উনি আমার উপকার করছে, গান দিছে, সেক্ষেত্রে আমি কথা বলতাম। আসছি পরে উনি যখন শুনছে আমি শনি আকরাতে আসছি, উনি বাইক নিয়ে শনি আকরাতে আসছে, আইসা আমাদের সাথে দেখা করে আমাদের বলতেছে যে ওই দিন তো কথা বলতে পাই না, ফোনেও ঈশিতা ফোন ধরে না, আমার ঈশিতারে ফোনে পাই না, আপনারে ফোন দেয়, আপনি সাথে কথা বলেন, কি বলেন ফোনে, আপনাদের কি সমস্যা আমাদেরকে বলেন, আমারে বলেন। তখন আমার মা বলছে যে বাবা আমার ছেলেটা প্রতিবন্ধী, আমার 2টা মেয়ে, মানে এরকম সব কিছু বলছে, আমার তো ইনকাম করে কেউ নাই বাবা, খাওয়ার খুবই কষ্ট, থাকা খাওয়ার খুবই কষ্ট। উনি বলছে কি আচ্ছা ঠিক আছে, আমি সিটি কর্পোরেশনে বইলা আপনার বোবা ছেলেটারে একটা ও তো চায়ের দোকান করতে পারবো। তারপরে আশ্বাস দিয়ে আপনাকে কিভাবে নিয়ে আসলো সে বিষয়টা? তারপরে আমি আর আমার আপুর বাসায় আমি থাকি, তখন গ্রামে একটু থাকা খাওয়ার সমস্যা বলে আমি আপুর বাসায় থাকি, দুলাভাইয়ের সাথেই থাকি। দুলাভাই আবার এটা পছন্দ করে না দেখে কিছুদিনের জন্য। সরলতার সুযোগ নিয়ে আক্তার ফারুক সে এই মেয়েটিকে ধর্ষণ করে, তারই ফসল তার একটি ছোট্ট 16 মাসের ফুটফুটে সন্তান। এই সন্তানের কি দোষ ছিল? আসলে এই মেয়েটি গ্রামের একদম সহজ সরল একটি মেয়ে, ধান করতে এসেছিল মাজারে এসে তার সাথে পরিচয়, সেখান থেকে নিয়ে এই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে তাকে গর্ভবতী করে দিলেন। সেই গর্ভবতী হওয়ার পর তার কুলে ফুটফুটে একটি সন্তান জন্ম নেয়, তার নাম রাখলেন মোহাম্মদ। আসলে এরকম অসংখ্য মেয়েরা প্রতারিত হচ্ছেন এরকম আক্তার ফারুকদের মতো লোকের কারণে। বইলে উনি জোর করে আমাকে
একটা টুলের মধ্যে শোয়ায় ফেলছে, ওখানে একটা টুলও ছিল, চেয়ারও ছিল, টেবিলই ছিল। পরে আমি ওনার সাথে অনেক জোর জবরদস্তি করছি, উনি আমার 2 হাত ধরে যেভাবে হোক একটা এই সম্পর্ক করে ফেলছে। করার পর আমি যখন বলছি আমার আপু আসলে আমি বলবো, বলে তোমার আপু আসলে যদি তুমি বলো তাহলে তোমার আপু আর তোমার দুলাভাইরে এমন ট্র্যাপে ফালামো, তোমার দুলাভাই যত বড় হোক সাভার থুইয়া চাকরি কোম্পানি থুইয়া তোমার দুলাভাই যাওন গেলাবো, তোমার বোনও করতে পারবে না, তোমার বোনও বদরুন্নেসায় পড়তে পারবে না, তোমরাও ঢাকায় থাকতে পারবে না। তখন এই কথা বলার পর আমি এই কথাটা আর আমার আপুকে বলি না, যেহেতু আমার আপুর ব্রেনের সমস্যা। আমার আপু মানে ভালো দেখলে বোঝা যায় ভালো, কিন্তু আসলে ভালো না। আমি গ্রামে চলে গেছি, চলে যাওয়ার পর 2 মাস পর মানে আমার এই বমি টমি সব কিছু দেখে আর কি গ্রামের মানুষ মানে আমার একটা আন্টি আছে, উনি সন্দেহ করছে। করার পর আমার আম্মু ভাবছে যে আমার জন্ডিস সমস্যা, হয়তো জন্ডিস থেকে বমি হইতেছে। পরে যখন দেখে যে আমার বমিটা খুব বেশি, আমার চোখ সাদা, সব কিছু ঠিক আছে, পরে আমার মা বলছে যে সত্যি করে বল তোর এরকম বমি হইতেছে কেন, কী সমস্যা। আম্মু যখন আমাকে খুব বেশি মারধর করছে তখন আমি বলছি যে মা এমন এমন উনি করছে, করে উনি আমার ভয় দেখাচ্ছে যে আমি যদি কাউরে বলি এই সমস্যা হইব। উনি করেন কি আসেন? উনি সরকারি চাকরি করে সড়ক ও জনপথে। সড়ক ও জনপথে কি সেই মানে কি পোস্টে চাকরি করে? আসলে এটা আমি ঠিক বলতে পারতেছি না। আচ্ছা, তারপরে তারপরে যখন মানে এইটা করছে তখন উনি আসছে, তখন আমার মা উনারে ফোন দিচ্ছে আপনি আমার মেয়ের সাথে এরকম একটা কাজ করছেন, আমি এরকম করবো সেরকম করবো। তো আমার মা তো বলছে, আমার মা বলছে না যে বাবা আমি যেখানে থাকি সেখানে আমি জায়গাটা কিনে আসছি, এটা আমার নিজের জায়গা না, ওরা খুব অত্যাচার করে। মানে আপনারা খোঁজ নিলেও দেখতে পাবেন যে ওই লোকজন। কি ঘটনা ঘটছিল? তারপর উনি বলছে যে আপনি মেয়েটা ঢাকায় নিয়ে আসেন, আমি দেখতেছি কি করা যায়। তখন আমার মা আমার ঢাকায় নিয়ে আসছে করোনার সময়। ঢাকায় নিয়ে আসার পর উনি বরিশাল থেকে আসছে, আসার পর উনি আমারে অ্যাবর্শন করাইছে। ওর শ্যামলিতে উনি আমার অ্যাবর্শন করাইছে। করানোর পর তখন অ্যাবর্শনের সময় উনার মেয়েরে আমি ফোন দিছিলাম, উনারে আমি ফোন দিছিলাম। উনারে আমি ফোন দিছিলাম, আমার মা ফোন দিছে, মানে অ্যাবর্শন করাই উনি আর অ্যাবর্শন করাইছে কে? উনি? হ্যাঁ উনিই করাইছে। কিন্তু উনি আমার মাকে বলে কি আপনি সই দেন, তা আমার মা তো বুঝে নেয়, আমার মা সই দিয়ে দিছে। আমার মা বলছে যে আমি সই দিব কেন, বলছে আপনি সই দেন, দিলে হইব, আমার এখানে সবাই পরিচিত। আর তাছাড়া শুনেন আমি তো বলছি যে তার যে ক্ষতিপূরণ হয়েছে আপনারা এখন জানাইলে আরও ছিছি করবো, যেহেতু আপনাদের কোনো লোক নাই, কে আপনাদেরকে সামলাবো। এই কথা বললে উনি জোর করে আমার অ্যাবর্শনটা করেছে। তখন আমার মা বলতেছে যে বাবা আমার ছোট মেয়ের অ্যাবর্শন করাইলে যদি কোনো সমস্যা করে, কোনো সমস্যা হবে না, ভালো না। সেটা করানোর পরে এরপরে কি ঘটনা ঘটছিল? এখন আপনি প্রেস ক্লাবের সামনে কেন? হ্যাঁ এরপরে আমার বোনের 1 বছর উনি শুধু ফোনে কথা বলে এই ধর্ষণের পরে, মানে উনি আর আসে না, একটা টাকাও দেয় না। বাচ্চাটা অ্যাবর্শন হওয়ার পর আমার কোনো শরীরেরও কোনো খোঁজ খবর নেয় না, উনি একটা কিচ্ছুও দেয় না। মানে আপনি টোটালি বিয়ে ছাড়া মা হয়ে গেছে এমন? হ্যাঁ। আচ্ছা, তারপরে যখন আমি আবার যখন ওনার জন্য ধর্ষণ মামলা দিতে যাব, তখন উনি আবার বলছে যে কি যেন কয় ধর্ষণ মামলা দিলে কি হবে, কোনো কিছু প্রমাণ করতে পারবা না, সব কিছু আমার হাতে। তারপর আবার উনি আবার বলছে যে ওনার একটা ভাগনা জামাই আছে ওসি, উনি ওই ভাগ্নিটা আমার ফোনও দিচ্ছে, ওনার এই ভাগ্নি ওসি ভাগ্নিটা আমার ফোনও দিচ্ছে। ফোন দেওয়ার পর আমি এই কথাটা বলতে এতক্ষণ ভুলে গেছি যে ওনার ওসি ভাগ্নিটাও আমার ফোন দিচ্ছে। ফোন দিয়া বলতেছে যে তুই যদি এটা বলস তুই কোনোভাবেই লাভবান হইতে পারবি না। তারপর ওনার মেয়ে বলতেছে যে তোরে খোলা রাস্তার মধ্যে তোরে আগুন দিয়ে পুরাবো। মানে আপনাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে তার স্বজনদেরকে। আচ্ছা, তারপরে শুনেন ওনার বউ আমার রাষ্ট্রপতির ছবি পাঠাইছে, যে আমার সাথে রাষ্ট্রপতির ছবি আছে। পাঠাইছে? মোবাইলে আছে? জি আছে। রাষ্ট্রপতির উনি ফুল দিতেছে এমন একটা ছবি পাঠাইছে, পাঠায় বলতেছে একটা লোক পাঠাইতেছে, মানে হঠাৎ করে আমার ফোনে একটা লোকের। আচ্ছা যাও, এখন কি অবস্থা আছেন বা এখন প্রেস ক্লাবের সামনে কেন, এই বিষয়টা আপনি ক্লিয়ার করে দেন। হ্যাঁ, তারপরে এই যে এই বাচ্চাটা যখন এই ধর্ষণ হওয়ার পর যখন বাচ্চাটা হয়েছে তখন আমি যখন ধর্ষণ মামলা দিতে পারতেছি না। মানে আপনি তো বাচ্চা পালিয়ে দিয়েছেন, আমার বাচ্চা হলো কিভাবে? জোর করে আবার উনি আমার ঘরে কেউ নেই, উনি দরজাটকে জোর করে উনি আমার সাথে আবার সম্পর্ক করছে পরে এইবার তো আমি খুব বেশি হয়ে গেছি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই খুব বেশি কেঁপা গেছে। কেঁপা যাওয়ার পর এবার আমার মা বলতেছে যে সেটা আমার মার আবার বাড়িতেও মামলা চলতেছে জায়গা নিয়ে। তা আমার মা জায়গা রেখে আসতে পারতেছেন, ওনার জায়গাটা দখল করে ফেলাইবো। আমার মা এসা পড়লে খবর নিয়ে জানতে পারবেন যে আমার মা সব জায়গাতেই বেড়া দেওয়া তার কাছে। আচ্ছা, দ্বিতীয়বার আপনি তার দ্বারা শিকার হয়েছেন? মানে ধর্ষণের শিকার হয়েছে। আচ্ছা, এখন কি জন্য এসেছেন? তারপরে যখন এমপি ওনার কাছে গেছি তখন এমপি উনি দেখছে যে, তখন আমি কমিশনার ওনার কাছে গেছি বাচ্চাটা নিয়ে। তখন তারপরে এই বাচ্চাটা যখন 8 মাসের মানে সিজার হইব তখন উনিও সিজারের এখানে গেছে, উনি বাবার জায়গায় স্বাক্ষর করছে, ওইটা উনি সিজারটা অ্যাবর্শন। আপনি বিয়ে ছাড়া মা হয়ে গেছেন? জি। সন্তানের মা? জি।
তো আসলে এই সন্তানের পরিচয় কি আসলে আপনি কিভাবে দিচ্ছেন? পরে যখন আমি দেখলাম যে আমার সন্তানের পরিচয় নেই, তখন আমি তাড়াতাড়ি করে এটা নিয়ে এমপি ওনার কাছে গেছি না, প্রথমে কমিশনার ওনার কাছে গেছি না, প্রথমে কোর্টে গেছি ওনার, পরে যখন এমপি ওনার কাছে গেছি এই বিষয়টা নিয়ে, তখন এমপি উনি মানে ওনার ডাইকাই না বলছে যে বাচ্চাটার কারণে হইলো তোমার ওকে বিয়ে করতে হবে, বাচ্চাটার কারণে হলো তুমি ওরে দেখভাল করতে হবে, ওর খরচ দিতে হবে, কারণ ওর কিন্তু বাবা মা নাই, ওর কেউ নাই যে ওর খরচটা দিবে, তুমি ওর খরচটা দিতে হবে, তুমি এখন এই বাচ্চাটাকেও দেখতে হবে। পরে উনি ঠিক আছে এটা বইলা বাচ্চাটারে দেখতে হবে বলছে, আমার বাচ্চা আপনাকে সমস্যা বিয়ে করছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন সমস্যা কি? বিয়ে করলে সংসার করবে? বিয়ে করছে না, উনি তো বিয়ের জন্য বিয়ে করেন, উনি জাস্ট দর্শন মামলাটা মুছার জন্য। উনি এর আগে ওনার ভাইদেরকে নিয়ে বলছে যে দেখো দর্শন মামলা দিয়ে কোনো লাভ হবে, যে ওনার পালক মেয়েটার সাথে ওনার সম্পর্ক, মানে উনি এরকম একটা লোক। তো এই লোকের সাথে তো মানে এই লোক তো আসলে নামে বিয়ে করছে, মানে আমার ধর্ষণ মামলা থেকে উনি বাঁচার জন্য।